উনি আরব আমিরাতে আছেন, গ্রেপ্তার হয়েছেন। কোথায় আছেন আমরা কিছুই জানি না, কোনো সন্ধান পাই নাই। কোথায় আছেন, কারা নিয়ে গেছেন। ওনার সাথে আরো অনেকে আছেন, কিন্তু ওনাদের নাম ঠিকানা কিছুই আমরা জানি না। 200 জনের বেশি আমরা খবর পেয়েছি এখন পর্যন্ত। এখন কোথায় আছেন, কি অবস্থা আছেন আমরা কিছুই জানি না। আমার স্বামীর খোঁজ খবর চাই। আমরা বাংলাদেশ সরকারের কাছে এটাই আমার সহযোগিতা চাই। ওনারা যাতে আমার স্বামীকে ফিরিয়ে দেন এবং অনেক আত্মীয় স্বজন আছেন, ওনারা যাতে এই ব্যবস্থা নেন, এটাই আমার অনুরোধ। আমার বাচ্চারা প্রতিদিন ওনার বাবাকে খুঁজে কান্না করে প্রতিদিন। আমার স্বামীকে ওনারা কোথায় নিয়ে রাখছেন এখন পর্যন্ত আমার কোনো খোঁজ খবর পাইনি। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আমার স্বামীকে চাই, আমার স্বামী খোঁজ হয়ে দেন, কোনো সন্ধান পাওয়াই দেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। যে কোনো মূল্যে আমার স্বামীকে আমরা ফেরত চাই। আপনার কে আছে বলেন তো? কে আছে? কে আছে? আমার মেয়ে সবাই আমার মেয়ে সবাই ঠিক এইলো আমার মেয়ে সবাই এদেশের ভিসা, এইলো আমার মেয়ে জামাই পাসপোর্ট। আরাইন থেকে আবুধাবির পরে আরাইন থেকে আমার মেয়ে জামাইকে বাসার থেকে ফোন করি, আমার যে মেয়ে জামাইকে নিয়ে সিআইডিরা আটক করি, আর কোনো খোঁজ খবর নাই। এদেশে আমার মেয়ে আছে, আমার দুবছরের একটা আমার নাতিটা আছে, এরা মৃত্যুর সাথে বাচ্চা রাখতেছে। আমি আজকে 1 মাস আমার ফ্যামিলিতে মরার মতো কেউ কোথায় কি অবস্থা আছে আমি জানি না। তো আমি ডাক্তার ইনোস খুব ভালো মানুষ, উনি সারা বিশ্বে ওনাকে চিনে। আমি ওনাকে সাহায্য করে ক্ষমা চাচ্ছি। উনি ইচ্ছে উনি যদি একটি টেলিফোন করে দুবাইতে যদি উনি প্রেসিডেন্টের কাছে একটিবার টেলিফোন করে, আমি আশা করি উনি ভালো মানুষ। উনি কখনো কোনোদিন গরিবের বন্ধু, উনি গরিব চা কিছু চিনে না। উনি যদি একটি টেলিফোন করে, আমাদের এই 1-2-300 মানুষ 27 আমার জামাইরা সবদ জানি না। আমার মনে হয় উনার একটা টেলিফোনে আমাদের এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা ছেলেমেয়েকে আবার ফিরে পাবো। যারা 57 জনের মধ্যে পড়ছেন না, তারা জানেন যে তাদের ভাই বা হাজবেন্ড তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে কিনা সেটাও জানে না। আমরা যেটা সবচেয়ে বেশি কনসার্ন, এখানে যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল ফর্মালি এবং কনভিকশন দেওয়া হয়েছিল, এর পিছনে আমাদের তখনকার যে ছিল দায়িত্বপ্রাপ্ত যারা দূতাবাসে ছিলেন, তারা এটাকে আরও অ্যাগ্রিভেট করেছেন। কারণ তারা এই ইউএ কর্মকর্তাদেরকে জানিয়েছেন এরা সন্ত্রাসী, এরা স্বাধীনতা বিরোধী, এদেরকে অ্যারেস্ট করলে ওনাদের কোনো আপত্তি নেই, এবং যার কারণে কোনো প্রকার আইনগত সহায়তা দেয়নি। এবং আমরা চিঠি পেয়েছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়, তৎকালীন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিটি অ্যাম্বাসিতে চিঠি দেওয়া হয়েছে যে এদেরকে চুপ করাতে হবে, এদেরকে শাস্তি দিতে হবে। আমরা বর্তমানে ফর্মালি আবার চিঠি দিয়েছি আমাদের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে দিয়েছি যে এই বিষয়ে আমরা চাই ওনাদের ইন্টারভেনশন। ওনারা কিভাবে এই এতগুলো লোক যারা রেমিটেন্স যোদ্ধা বলছি ইদানিংকালে, তারা কি করে এই অবস্থায় আছেন, এবং এ বিষয়ে আমরা বলেছি সর্ব ধরনের আমরা অ্যাসিস্ট্যান্স দিতে পারবো, কিন্তু আমরা একটা অন্য দেশে গিয়ে আমরা আইনজীবী হতে পারবো না। কিন্তু যে কোনো ধরনের বাংলাদেশ থেকে যে লিগ্যাল সাপোর্ট পেপার তৈরি করার ব্যাপারে সব কিছু আমরা চাই, এবং আমরা সবাইকে আমরা একসঙ্গে নিয়ে এসে রিপ্রেজেন্টেশনটা নিয়ে করতে চাই। এবং আমরা দুবাই যে কনসাল জেনারেল যিনি আছেন দূতাবাস থেকে, আমাদের দেখা যাচ্ছে যে আমরা অ্যাম্বাসেডারকে নিয়ে আসছি বা হাই কমিশনারকে ফিরিয়ে নিয়ে আসছি, কিন্তু আমরা অন্যান্য কর্মচারীদেরকেও নিয়ে আসছি না। দুবাই যিনি কনসাল জেনারেল BM জামাল হোসেন, উনি কিন্তু সবচেয়ে দায়ী ব্যক্তি, যিনি এই 57 ব্যক্তির কনভিকশনের জন্য দায়ী, কোনো ধরনের লিগ্যাল সাপোর্ট দেন নাই। এবং আজকে উনি ওদেরকে স্বাধীনতা বিরোধী বলেছেন, এবং এটা খুব ফেভারিট ডায়লগ ছিল, স্বাধীনতা বিরোধী জামাত শিবির। এটা তো এত ফেভারিট ডায়লগ ছিল, কেউ যদি কোনো ধরনের কথা বলতো বা
দ্বিমত পোষণ করতো তখনই আপনি হয়ে যেতেন অন্য আরেক ধরনের দলের ব্যক্তি বা আপনি স্বাধীনতা বিরোধী। এই কথাটা আমি নিজেও শুনেছি। আমি মানবাধিকার কমিশনে যখন ছিলাম তখন আমি দেখেছি অনেক বিষয় এসেছে যেটা মানবাধিকার কমিশনে উচিত ছিল, কিন্তু যারা অন্যান্য যে কমিশনার ছিল তারা বলছে না না আপা এটা মাইন্ড করবেন, এটা করা যাবে না, এটা তো দ্বিমত করলেই তারা পাকিস্তানের চিন্তা ভাবনা। আপনি যখনই চিন্তা করবেন পাকিস্তানের চিন্তা ভাবনা না হয়তো ইসলামিক আপনি হয়ে গেছেন, জঙ্গি হয়ে গেছেন, এটা হলো কথা। আচ্ছা, আমাদের এখানে যারা আছেন তারাও কথা বলবেন। আমি আর ফিরবো না দেখে আমি দুটো কথা বলতে চাই। আমরা ফর্মার ল কমিশনার যিনি চিফ জাস্টিস ছিলেন খায়রুল হক সাহেব, তার বিরুদ্ধে আমরা একটা দিয়েছি, মানে তার যথাযথ তার বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়, কারণ হি ইজ দ্য আর্কিটেক্ট অফ অ্যাবলিশিং দ্য হোল ডেমোক্রেটিক সিস্টেম ইন বাংলাদেশ, এবং তার বিরুদ্ধে যথাযথ যত ধরনের আইনানুগ ব্যবস্থা আছে সেটা গ্রহণ করতে যেন পারেন। আরেকটা যেটা করেছি মানবাধিকার কমিশন এখনো কেমন করে ঠিক আছে, একটা কথা বলেনি। তাদের আইন অনুযায়ী 12 ধারায় তারা এই ধরনের দুর্ঘটনা, এই ধরনের ঘটনা, যে রংপুরে যে ঘটনা ঘটেছিল তার সেখানে তদন্ত করা উচিত ছিল, তাদের মুখ বন্ধ করে রেখেছে। এইটা কেন আমরা এই মানবাধিকার কমিশন করেছি? তারা কোটি কোটি টাকা বিদেশি অনুদান পান, তারা বিদেশ সফরে যান, তারা সুন্দর সুন্দর জায়গায় যান, বড় বড় গাড়িতে চড়েন, কিন্তু দে হ্যাভ নট ডান এনিথিং ফর হিউম্যান রাইটস। তাদের উদ্দেশ্যই ছিল বাংলাদেশের মানবাধিকারকে তারা রক্ষা করবেন, তারা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। অতএব আমরা চাই ওনাদের ইমিডিয়েট রেজিগনেশন, নয়তো কীভাবে তাদের রেজিগনেশন করা হবে সেই ব্যবস্থা আমাদের উপদেষ্টা মণ্ডলী করবেন।